হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40 নম্বর এমসিকিউ আছে। গত বছর থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এবছরই যারা ক্লাস 11-এ উঠবে এবং যারা ভাবছো ইতিহাস আর্টস গ্রুপে ইতিহাস নিয়ে পড়বে, তাদের জন্য এই ক্লাসটি, ঠিক আছে? তো 8টি ক্লাস আমি করেছি, এটা কিন্তু 9th ক্লাস, অর্থাৎ 9 নম্বর ক্লাস শুরু করছি তোমাদের সামনে। চলো শুরু করে দিই ক্লাসটি। চলো দেখো, বলছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রো হিস্টোরিক এজ, এইটা আমরা পড়বো, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ? যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই ক্লাস 11 কিন্তু প্রচুর পড়তে হবে, সিলেবাসের চাপ প্রচণ্ড। সুতরাং এখন থেকে যদি তোমরা না পড়াশোনাটা করো, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার, তাহলে যদি এখন থেকে পড়াশোনাটা না করো তাহলে কিন্তু তোমাদের মানে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? কারণ হিউজ সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। আর মনে রাখতে প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ, শর্ট প্রশ্ন, এখানে কিন্তু কোনো ব্রড কোশ্চেন নেই। 40-40 পেতে গেলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। আর আমি কিন্তু তোমাদের অনেক আগে থেকে কিন্তু এই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। 9 নম্বর ক্লাস, আজকের ক্লাসটি। দেখো, প্রাক ঐতিহাসিক ও ইতিহাসের এটা প্রায় ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক ও ইতিহাসের মধ্যবর্তী সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলে। এই সময় ধরা হয়েছে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 1951 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার হকার প্রথম বিশ্ব প্রাগৈতিহাসিক সম্মেলনের সভাপতি ভাষণে প্রায় ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন। তাহলে 1951 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার হকার প্রথম বিশ্ব ঐতিহাসিক সম্মেলনের সভাপতির ভাষণ। তার প্রথম বিশ্ব প্রাগৈতিহাসিক সম্মেলনের সভাপতিত্ব কে করেন? না ক্রিস্টোফার হকার। কত সালে? না 1951 সালে। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো যে এ সময় মানুষ লিপির ব্যবহার শুরু করে, যদিও তা এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এরকম একটি লিপির উদাহরণ হলো সিন্ধু লিপি। এখনও পর্যন্ত সিন্ধু লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যদিও প্রায় ঐতিহাসিক যুগের সময় নিয়ে মতভেদ আছে। অনেকের মতে ভারতে প্রায় ঐতিহাসিক যুগ বিস্তৃত ছিল তাম্রপ্রস্তর যুগ থেকে শুরু করে লৌহ যুগ পর্যন্ত। এ প্রসঙ্গে উল্লেখ্য, আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টাব্দে হিট্টাইট মেসোপটেমিয়ার জাতি লোহা আবিষ্কার করলে লৌহ যুগের সূচনা হয়। তাহলে কোন জাতি লোহা আবিষ্কার করে? না হিট্টাইট জাতি। কিন্তু কত সালে? না 1200 অব্দে, অর্থাৎ 1200 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই হিট্টাইট জাতি কিন্তু লোহা আবিষ্কার করেন। তাহলে এই যেগুলো দাগিয়ে দিচ্ছে এগুলো তোমরা পজ করে একটু খাতায় নোট করে নাও, কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে? তারপর দেখো, তাম্রপ্রস্তর যুগের হরপ্পা সংস্কৃতি। বলছে 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর অববাহিকায় খনন কার্য চালিয়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল, মার্টিমার হুইলার প্রমুখ প্রত্নতত্ত্ববিদগণ যে সভ্যতা আবিষ্কার করেন তা সিন্ধু সংস্কৃতি নামে পরিচিত। তাহলে এই যে সিন্ধু সভ্যতার খনন কার্য কত সালে চালানো হয়? 1922 সালে। তবে বর্তমানে একে হরপ্পা সংস্কৃতিও বলা হয়, কারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিচারে এই সংস্কৃতি অন্যান্য প্রত্ন কেন্দ্রগুলির চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ তাৎপর্য। আজ পর্যন্ত ভারতে মোট 269টি সিন্ধু প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এই সংখ্যাটা একটু মনে রাখবে, কত আজ পর্যন্ত কতটি সিন্ধু প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? না 269টি। তারপরে আছে দেখো, তাম্রপ্রস্তর যুগের হরপ্পা সংস্কৃতি। সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা, এ নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক এল ব্যাসামের মতে এই সভ্যতার সৃষ্টি করেছিল বহুকাল ধরে বসবাসকারী এখানকার অধিবাসীরাই। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে প্রকাশ করেছেন যে প্রাক বৈদিক যুগের দ্রাবিড় গোষ্ঠীর মানুষই সিন্ধু সভ্যতার স্রষ্টা। এবার আমরা পড়ব বিস্তার। রোপার, হরপ্পা, বানোয়ালি, মিঠাথল, কালীবঙ্গান, বান্স, লোথাল, দেসলপার, রোজদি, কুল্লি, মহেঞ্জোদারো অর্থাৎ মৃতের স্তূপ। অর্থাৎ এখানটায় মনে রাখবে যে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ কিন্তু মৃতের স্তূপ। ধোলাভিরা, রোপার, আমরি, কর্দিজি, আমরিনাল, চান্নুদারো, সথিসিসওয়াল প্রভৃতি প্রত্নকেন্দ্র নিয়ে সিন্ধু সংস্কৃতি উত্তরে সোটুগাই, দক্ষিণে দাইমাবাদ, পশ্চিমে সুতকান গেন্দার এবং পূর্বে আলমগীরপুর পর্যন্ত প্রায় 12,99,600 বর্গকিমি ত্রিভুজাকার এলাকা জুড়ে বিস্তৃত। এখানটা তোমরা মনে রাখবে যে এই যে সিন্ধু সভ্যতার উত্তরে কোন স্থান? সোটুগাই, উত্তরে সোটুগাই, দক্ষিণে দাইমাবাদ, পশ্চিমে সুতকেন্দারো এবং পূর্বে আলমগীরপুর। প্রশ্ন আসতেই পারে যে সিন্ধু সভ্যতার পূর্বে কোন কেন্দ্রটি অবস্থিত? উত্তর হবে আলমগীরপুর। বা সিন্ধু সভ্যতার পশ্চিমে কোন কেন্দ্রটি অবস্থিত? উত্তর হবে কিন্তু
সুতকা গেন্দারো, ঠিক আছে, সুতকা গেন্দারো। তো এই চারটি কিন্তু তোমরা একটু অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি স্টুডেন্টস, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু খাতায় নোট করে নাও। বারবার বলছি, তোমরা কিন্তু এমসিকিউ এখান থেকে এইভাবে না পড়লে তোমাদের কিন্তু কপালে ভীষণ ভীষণ দুঃখ আছে, ঠিক আছে। তারপর দেখো ক্লাসটা বেশি বড় পড়বো না। তারপর দেখো প্রাচীনত্ব। রেডিও কার্বন 14 পরীক্ষা দ্বারা সিন্ধু সভ্যতার সময়সীমা ধরা হয়েছে। তাহলে কোন পদ্ধতির দ্বারা? না, রেডিও কার্বন 14 পরীক্ষা দ্বারা। আনুমানিক 2300 থেকে 1759 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তবে পণ্ডিতগণ মোটামুটিভাবে এর সময় নির্ধারণ করেছে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এই যুগে পাথরের ব্যবহার কম আসে, শুরু হয় তামা ও ব্রোঞ্জের প্রচলন। তবে সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না বা কিসের ব্যবহার জানতো না? উত্তর হবে লোহার ব্যবহার কিন্তু জানতো না, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমরা তোমাদের ভিডিওটা পড়লাম। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমি এই পর্যন্ত তোমাদের সামনে 9th ক্লাস শেষ করে দিলাম। আগামীকাল অবশ্যই আমরা আবার 10th ক্লাস শুরু করবো, 10 নম্বর ক্লাসটি শুরু করবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও, বেশি করে তোমরা শেয়ার করে দাও, কারণ ক্লাস 11, আমি বারবার বলছি, 40 নম্বর এমসিকিউ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস করাচ্ছি আমি। আর কিছুদিনের মধ্যে আমি রাষ্ট্রবিজ্ঞান ক্লাসও কিন্তু শুরু করবো। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে, ঠিক আছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।